আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইংলিশ মজার স্পেশাল আয়োজন আরও একটা লাইভ ক্লাসে আমি শাহিন স্যার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে খুব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছেন যে প্রাচীন বাংলার জনপদ, এই টপিকটা নিয়ে কথা বলবো আজকে। এই টপিক নিয়ে আপনি যখন সাধারণ জ্ঞান পড়াশোনা শুরু করেন তখন আপনার সাধারণ জ্ঞানের অ আ ক খ শুরু হয় যে টপিক থেকে, সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলা, আর এটা শুধু যে সাধারণ জ্ঞানের পড়াশোনার শুরুর বিষয়টা এমনটা নয়, এটা চাকরি সহ বিসিএস সহ অন্যান্য সকল চাকরি এবং অ্যাডমিশন টেস্ট যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর যারা প্রশ্ন করেন তাদের খুব পছন্দের একটা টপিক হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তো এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। ছোট্ট একটা টপিক, এটা জাস্ট একবার রিডিং পড়তে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে, আর এটা আয়ত্ত করতে ধরে নিলাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনার। কিন্তু এই 10 থেকে 15 মিনিটে যদি এটা আপনি একেবারে অন্তঃস্থ করে ফেলেন এই টপিকটা, তাহলে মানে চাকরির পরীক্ষায় তো অসংখ্য টপিক থেকে প্রশ্ন হয় বা হতে পারে, তাই না? আমাদের সাধারণ জ্ঞানে ছোট বড় মিলিয়ে হাজারখানিক বা 1000 বা 2000 বা কয়েক হাজার টপিক হতে পারে। এত হাজার হাজার টপিকের মধ্যে আপনি যদি জাস্ট 10 থেকে 15টা মিনিট খরচ করে অন্তত একটা প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা পেয়ে যান, তাহলে সেই টপিকটা পড়তে, অন্তঃস্থ করতে, আত্মস্থ করতে আপনার নিশ্চয়ই দ্বিধা থাকার কথা নয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের টপিক, প্রাচীন বাংলার জনপদ অথবা বাংলার প্রাচীন জনপদ। যেভাবেই বলেন কথা কিন্তু একই। আমরা বাংলাদেশ বলতে বর্তমানে এইটা বুঝি, তাই না? আমাদের বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বলতে আমরা বর্তমানে এই জায়গাটা বুঝি, কিন্তু বাংলা আর বাংলাদেশ এই দুইটা কিন্তু একই বিষয় না, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বাংলাদেশ বলতে বর্তমানে আমার এই যে ম্যাপ, আমাদের যে বাংলাদেশের ম্যাপ, এই জায়গাটাকে আমরা বুঝি, কিন্তু বাংলা বলতে আমরা আসলে এই জায়গার থেকেও আরেকটু বেশি কিছু বুঝি। সেটা হচ্ছে এটা একটু খেয়াল করেন। এই যে লাল দাগ দেয়া আছে আর এই পাশের এই দাগটা আমি যদি আপনাকে দেখাই, তাহলে এই মাঝখানের এই জায়গাটুকু হচ্ছে বাংলাদেশ। কিন্তু এর সাথে এই যে আরো লাল বর্ডার যেটা দেখতে পাচ্ছেন, এপাশে কামরূপ, আসাম, ত্রিপুরা, তারপরে এপাশে এসে বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই টোটাল জায়গাটাকে একসাথে বলা হয় বাংলা। অর্থাৎ প্রাচীনকালে বাংলা ভাষায় কথা বলতো এরকম অঞ্চল, বৃহৎ একটা অঞ্চলকে বোঝানো হতো বাংলা বলে। এখন এই বাংলার এই যে বৃহৎ একটা জায়গা, এই পুরো জায়গাটা কিন্তু একটা দেশ বা একটা রাষ্ট্র। আজকে যেমন বাংলাদেশ, আজকে যেমন ভারত, এইভাবে রাষ্ট্র বা দেশ ছিল না। তখন এই সমগ্র বাংলা মানে কামরূপ, আসাম, তারপরে মাঝখানের এই যে বঙ্গ, পণ্ড, সমতট, হ্যাঁ, বিহার, উড়িষ্যা, এই জায়গাগুলো আলাদা আলাদাভাবে ছোট ছোট কিছু অঞ্চলে, কিছু অংশে বিভক্ত ছিল। আর যারা ইতিহাসবিদ তারা এই জায়গাগুলোকে বা এই জায়গাটাকে রাষ্ট্র না বলে তারা জনপদ বলে আখ্যায়িত করেছেন। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনুন, এইগুলোই পরীক্ষায় আসবে। আমি এখন যে তথ্যটা আপনাকে দেব, এইটা প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে আপনি যদি এবার এই যে অ্যাডমিশন হয়ে গেল, অ্যাডমিশন টেস্টে প্রশ্ন খুললে দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে। এখন চাকরির পরীক্ষার আপনি জব সলিউশন আপনার কাছে যেটা আছে খুলে দেখেন, প্রায় এখান থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে নাই এরকম পরীক্ষা বাংলাদেশে খুবই কম হয়। সুতরাং এই জায়গাটুকু আমরা একটু দেখে ফেলি। তাহলে আমি বললাম যে বাংলা আর বাংলাদেশ এই জায়গাটুকু, এই দুইটা জায়গা আলাদা। আর একটু সামনে আসি, তারপরে আবার আমরা সামারি করে বুঝে নিব যে হোয়াট ইজ বাংলা অ্যান্ড হোয়াট ইজ বাংলাদেশ। এইবার দেখেন, বাংলা বলতে, বাংলাদেশ বলতে আমরা বর্তমানে বাংলাদেশের যে ম্যাপ সেটা বুঝি,
আর বাংলা বলতে বাংলার বর্তমান বাংলাদেশের সাথে আরো কিছু অঞ্চল যোগ করে আসাম, ত্রিপুরা, মেঘালয়, হ্যাঁ বর্তমান ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, কামরূপ, হ্যাঁ এই জায়গাগুলো, দার্জিলিং, এই জায়গাগুলোর সাথে বিহার, ভারতের বর্তমানে যে বিহার রাজ্য আছে, এই বিহার, পশ্চিমবঙ্গ, এখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আছে এবং নিচে আছে উড়িষ্যা। ওই যে আমরা নবাব সিরাজউদ্দৌলার একটা ডায়লগ শুনি যে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি। তো বাংলা বলতে শুধু বাংলার এই অঞ্চল না, বাংলা বিহার উড়িষ্যার টোটালটাকে বাংলা বা বঙ্গ বলা হতো। এবার দেখেন এই টোটাল যে জনপদ বললাম যে ছোট ছোট অংশে বিভক্ত ছিল, সেগুলোকে রাষ্ট্র বলা হতো না, বলা হতো জনপদ। এবার এই ছোট ছোট অঞ্চল, ছোট ছোট জনপদ সবগুলোকে একজন শাসক, একজন মুসলিম শাসক একত্রিত করলেন, মানে তিনি সবগুলো অঞ্চল দখল করলেন। দখল করে এই বিশাল অঞ্চলের নাম দিলেন মুলক ই বাঙ্গালা। কি নাম দিয়েছেন? মুলক ই বাঙ্গালা। এই মুলক মানে হচ্ছে দেশ, আর বাঙ্গালা মানে কি? বাংলা। ঠিক আছে, সোজা ভাষা এটা বাংলা। তাহলে মুলক ই বাঙ্গালা মানে বাংলাদেশ, এই নামের উৎপত্তি হলো। কে এই নামকরণ করলেন? তিনি হচ্ছেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি সমগ্র বাংলাকে একত্রিত করে একটা নাম দিলেন, সেটার নাম হচ্ছে মুলক ই বাঙ্গালা। আর নিজে একটা উপাধি নিলেন, তার নাম হচ্ছে শাহ ই বাঙ্গালা, মানে বাংলার শাসক, বাংলার শাহ। আর দেশের নাম কি দিলেন? বাংলাদেশ। এবার তাহলে এই সময়টা ছিল, একটু দেখেন, একটু খেয়াল করতে হবে, 1352 সালে। কথাগুলো আমি আর একটু গুছিয়ে বলি। সমগ্র বাংলার যে ছোট ছোট জনপদ ছিল, সেটা 1352 সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ একত্রিত করলেন এবং সেটার নাম দিলেন মুলক ই বাঙ্গালা। আর নিজে একটা উপাধি, একটা টাইটেল নিলেন, একটা ডেজিগনেশন দিলেন নিজেকে নিজে, সেটা হচ্ছে শাহ ই বাঙ্গালা। এইবার এখান থেকে কি প্রশ্ন হয় সেটা আপনাকে এক কথায় বলে দিই। এখানে আপনাকে প্রশ্ন করবে সমগ্র বাংলা প্রথম কে একত্রিত করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আবার প্রশ্ন আসবে যে তিনি বাংলার নাম কি দেন, অথবা বাংলাদেশ, বাংলা এই নামের উৎপত্তি কখন ঘটে, দেশ হিসেবে বাংলাদেশের ব্যবহার কখন ঘটে? 1352 সালে। এইবার যদি বলা হয় যে বাংলাদেশ এই নামের জনক কে, তাহলে আমরা এখন থেকে সঠিকটা জানবো। বাংলাদেশ এই নামের জনক, এই নামের প্রথম ব্যবহারকারী হচ্ছেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর এই অঞ্চলকে বাংলা প্রথম বইয়ে পাওয়া যায়। সম্রাট আকবরের একজন সভাসদ ছিলেন আবুল ফজল, তিনি প্রথম এই অঞ্চলকে বাংলা নামে মানে বইয়ে উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে সমগ্র বাংলার এই জনপদগুলো একত্রিত করলেন শামসুদ্দিন ইলিয়াস। এইবার আমরা আসলে জানবো যে জনপদের মধ্যে বর্তমান বাংলাদেশের কোন অঞ্চল কোন জনপদের মধ্যে ছিল। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায়ই আসে। এবার দেখেন, ওইখানে যাওয়ার আগে আপনাকে বলি যে এই যে জনপদ ছিল, বাংলার যে জনপদ ছিল, এখানে প্রায় বিভিন্ন প্রাচীন বইয়ে 16টি জনপদের সন্ধান পাওয়া যায়। কয়টি? মোট 16টি জনপদ। এই 16টি জনপদের মধ্যে বর্তমানে বাংলাদেশ বলতে আমরা যেই এরিয়াকে বুঝি, সেখানে 6 থেকে 7টি জনপদ প্রাচীন বাংলায় ছিল। এবার আমাদের জানার বিষয় হচ্ছে এই নিচের 6 থেকে 7টি জনপদ যেগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত, সেই জনপদগুলো। তাহলে এবার আমরা যাব সেই জনপদগুলো চিনে আসতে। এইখান থেকে প্রশ্ন কি করবে সেটা একটু আগে আপনাকে বলে দিই। যারা এখন নতুন মানে প্রথম চাকরির প্রস্তুতি শুরু করেছেন, তাদের কাছে এই জায়গাগুলো একেবারেই নতুন। কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয়, কিভাবে পড়তে হবে, সেগুলো আসলে হয়তো অনেকেরই জানা নেই। তাই আমি একটু প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই। দেখেন, আমি ওই প্রথম পেজে আপনাকে বলেছিলাম যে সমগ্র বাংলা প্রথম কে একত্রিত করেন, তারপরে কখন একত্রিত করেন, বাংলা এই নামের উৎপত্তি বা ব্যবহারকারী প্রথম কে বা কে নাম প্রদান করেন, ওখানে ওই প্রশ্নগুলো ছিল। এবার এখানে আপনাকে প্রশ্ন করবে
দেখেন বাংলার যে জনপদগুলো সেগুলোর নাম আমি বললাম যে বাংলাদেশ বলতে যে এরিয়া আছে সেখানে 6 থেকে 7টি পাওয়া যায়। আমি একটু দেখি, এটা হচ্ছে হরিকেল, এটাও হরিকেল, মানে দুইটা মিলে একটা, তাই না? আমরা একটু মার্কিং করি, 1 2 3 4 5 6 7, আমরা 7টি জনপদ পাচ্ছি বর্তমান বাংলাদেশের মধ্যে। এইবার এখানে দেখেন হরিকেল নাম আছে, হরিকেল, বঙ্গ, সমতট, পুন্ড্র, হ্যাঁ, রাঢ়, এরকম ভাবে গৌড়, বরেন্দ্র, এই নামগুলোর মধ্যে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে হরিকেল দুইভাবে প্রশ্ন করবে। প্রাচীনকালে হরিকেল 4টা জেলার নাম দেবে বা 4টা বিভাগের নাম দেবে, বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল, নিচের কোথায় প্রাচীন হরিকেল জনপদ অবস্থিত ছিল। অপশন দিল সিলেট, অপশন দিল ঢাকা, অপশন দিল রাজশাহী, অপশন দিল খুলনা, এইভাবে অপশন দিবে। তাহলে প্রাচীনকালে হরিকেল জনপদটি নিচের কোন অঞ্চলে অবস্থিত ছিল, এভাবে দিবে। আবার একটা জেলার নাম দিয়ে দিবে, বলবে যে ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। আমি মনে হয় প্রশ্ন বুঝাতে পেরেছি। প্রশ্নের ধরন দুইভাবে প্রশ্ন হবে, একটা হচ্ছে জনপদের নাম দিয়ে বলবে এই জনপদটা কোথায় অবস্থিত ছিল, বর্তমানে কোন জেলা, অথবা একটা জেলার বা একটা বিভাগের বা একটা স্থানের নাম দিয়ে বলবে যে এই স্থানটা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। এইবার বাংলাদেশের 64টা জেলা, তাই না? বাংলাদেশের 64টা জেলা, এই 64টা জেলায় কি আপনাকে মুখস্থ করতে হবে যে এই জেলা ছিল, এই সাতক্ষীরা ছিল, এইখানে বরগুনা ছিল, ওইখানে পটুয়াখালী ছিল, এইখানে পঞ্চগড় ঠাকুরগাঁও ছিল, ওইখানে, এইভাবে আপনি মানে 64টা জেলা যদি মুখস্থ করতে যান তাহলে আল্লাহর রহমতে এই একটা টপিক পড়তেই আপনার চাকরির লাইফ পার হয়ে যাবে। সেটা কি দরকার আছে? আদৌ দরকার নেই। কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেইটা আপনাকে আমি এইবার জানিয়ে দিই। আরেকটা কথা পরে বলি, আগে একটু পরিচয় করিয়ে দিই। দেখেন, আশা করি ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমাদের বাংলাদেশ। এখানে কিন্তু রাজশাহী, ঢাকা কোনো বিভাগ এভাবে উল্লেখ নেই। আমরা প্রাচীন জনপদ ঠিক কোন অঞ্চল নিয়ে কোনটা ছিল সেটা দেখছি এই ম্যাপে। তো সবচেয়ে প্রাচীন জনপদ আমরা এবার এইভাবে দেখব। সবচেয়ে প্রাচীন জনপদ বাংলার এই অঞ্চলে প্রাচীনকালে সবচেয়ে প্রাচীন বা প্রথম জনপদ সেটা হচ্ছে পুন্ড্র। কি নাম? পুন্ড্র। এখন এইটা আপনি হয়তো মুখস্থ করতে বসবেন যে 15 অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। দেখেন তো বাংলাদেশের বর্তমানের একটা ম্যাপ যদি আপনার কাছে থাকে, ওয়ালে ঝোলানো থাকে, একটু চোখ বুলিয়ে দেখেন পুন্ড্রুর এই অঞ্চলে কোন কোন জেলা বা কোন বিভাগগুলো অবস্থিত। রংপুর বিভাগ, রংপুর বিভাগের যে জেলাগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এই অঞ্চলগুলো নিয়ে পুন্ড্র। এবং পুন্ড্র এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত, পুরো এই অঞ্চলটা হচ্ছে পুন্ড্র, তাই না? এবার এইখানে অনেকগুলো জেলা, অনেকগুলো থানা, অনেকগুলো অঞ্চল অবস্থিত। এবার আপনি কি মুখস্থ করতে যাবেন? কিছু ক্লাসে আপনাকে ছন্দ বলবে, হ্যাঁ, যে এই ছন্দটা মনে রাখবেন, এই ছন্দের মধ্যে যা আছে সব পুন্ড্রর মধ্যে, এই ছন্দের মধ্যে যা আছে সব সমতলের মধ্যে। সাধারণ জ্ঞানে কিছু কিছু জায়গায় আপনি ছন্দ অবশ্যই টেকনিক খাটাবেন, ছন্দ মুখস্থ করবেন, তবে জনপদ যখন পড়বেন তখন সেখানে ছন্দ নয়, বাংলাদেশের এই ম্যাপটা, জনপদের এই ম্যাপটা অবশ্যই আপনার ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। এই ম্যাপটা যদি আয়ত্তে থাকে আপনি কোনো ছন্দ মুখস্থ করার প্রয়োজন নেই। এরপরেও কিছু ছন্দ পাগল মানুষ বলবে যে স্যার একটা ছন্দ বলে দেন। ভাই, সাধারণ জ্ঞানে কয়েক হাজার টপিক আছে, এবার যদি সব টপিকে আপনি যদি ছন্দ বানান তাহলে কয়েক হাজার ছন্দ হবে। এবার এই ছন্দগুলো মনে রাখার জন্য আপনাকে আবারও ছন্দ তৈরি করতে হবে। ইভেন কোন ছন্দ যে কোনটার জন্য মুখস্থ করেছেন সেটাও মনে থাকবে না। সুতরাং সব জায়গায় ছন্দ বানাবেন না। এই জায়গাটা সবচেয়ে ইজি হচ্ছে ম্যাপ দেখে মনে রাখা। তাহলে এবার আমরা ম্যাপ দেখে মনে রাখি। এই জায়গাটা হচ্ছে পুন্ড্র। পুন্ড্র বলতে যে অঞ্চলটা বোঝায়, এইখানে ধরেন যে 8টা জেলা আছে, কিন্তু 8টা বা 16টা বা 14টা জেলা আছে। এই 14টা 16টা জেলা আপনার পরীক্ষায় আসবে না। কি কি আসবে আমরা একটু দেখি। এই পাশের টেবিলটা দেখি। পুন্ড্রর মধ্যে আছে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী। অর্থাৎ বর্তমানে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী এই অঞ্চলটা প্রাচীনকালে ছিল পুন্ড্র জনপদের
অন্তর্ভুক্ত। আর এই পুন্ড্রু জনপদের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই জনপদটা বাংলাদেশের যত জনপদ আছে বাংলার তার মধ্যে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরাতন। ঠিক আছে, এরপরে দেখেন বরেন্দ্রর দিকে একটু খেয়াল করেন, এই পুন্ড্রু আর বরেন্দ্র দুইটা একই ম্যাপের মধ্যেই অবস্থিত, তাই না? আবার এইখানে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা পুন্ড্রু পড়লাম রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, এইখানেও সেম টু সেম, ঠিক আছে, একই সেম। পুন্ড্রু আর বরেন্দ্র এই দুইটা রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী একই অঞ্চলে অবস্থিত। এবার তো আপনার একটু কনফিউশন তৈরি হবে, পরীক্ষায় আসলো নিচের কোনটি পুন্ড্রু জনপদ, নিচের কোনটি বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত, অপশন তো একই। এইখানে একটা স্বস্তির বিষয় হচ্ছে পুন্ড্রু আর বরেন্দ্র একসাথে কখনো আসে না। যেই অঞ্চলটা পুন্ড্রু ঠিক ওই অঞ্চলটাই বরেন্দ্র, তাহলে কি একই সময়ে একই জায়গার দুইটি নাম ছিল? না, আমি বললাম যে সবচেয়ে প্রাচীন ছিল পুন্ড্রু, আর বরেন্দ্র জনপদ অনেক পরে, পুন্ড্রুর অনেক পরে বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল। পুন্ড্রু বলতে এই পুরো অঞ্চলকে বোঝালো, বরেন্দ্র বলতে আসলে একেবারে পুরো অঞ্চলকে বোঝায় না, বরেন্দ্র অনেক নতুন, অনেক পরে, মানে পুন্ড্রুর থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট হচ্ছে বরেন্দ্র। পুন্ড্রুর জন্ম হয়েছে অনেক আগে, পুন্ড্রু হচ্ছে বড় ভাই, আর বড় ভাই মারা যাওয়ার পরে ছোট ভাইয়ের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে বরেন্দ্র। কিন্তু বড় ভাই যেভাবে বাবার সকল সম্পত্তি পেয়েছিল, একটু এইভাবে বোঝার চেষ্টা করেন, পুন্ড্রু হচ্ছে বাবার বড় সন্তান, সে বাবার সকল সম্পত্তি পেয়েছিল, কিন্তু বরেন্দ্র বাবার ছোট সন্তান, সে বাবার সকল সম্পত্তি পায়নি। তাহলে এই দুইটার মধ্যে আয়তনে বড় হচ্ছে পুন্ড্রু, বয়সে বড় হচ্ছে পুন্ড্রু, আর আয়তন এবং বয়সে ছোট হচ্ছে বরেন্দ্র। কিন্তু দুইজনের বাবা যেহেতু একজনই, সুতরাং দুইজনের এলাকাও একই, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী। এবার এর মধ্যে কি আর কোনো জেলা নেই? এর মধ্যে গাইবান্ধা আছে, এর মধ্যে হচ্ছে লালমনিরহাট আছে, এইগুলো পরীক্ষায় আসে না। ঠিক আছে, আপনাকে এরকম প্রশ্ন আপনি কখনো অতীতে খুঁজে পাবেন না, আপনাকে বলবে না যে লালমনিরহাট প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। তবে এটা আপনার মুখস্থ করতে হবে না, আপনি এই জায়গাটা, এই ম্যাপটার পাশে বাংলাদেশের বর্তমান যে ম্যাপটা, যেখানে জেলাভিত্তিক নামগুলো আছে, সেখানে দেখবেন। এবার আপনি জানেন যে এই অঞ্চলটা জুড়ে পুন্ড্রু এবং বরেন্দ্র জনপদ অবস্থিত ছিল। এবার আপনাকে যদি লালমনিরহাট, আপনাকে যদি গাইবান্ধা, আপনাকে যদি জয়পুরহাট জিজ্ঞেস করে যে এই জেলাগুলো প্রাচীনকালের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে নিশ্চয়ই আপনি পারবেন যেটা পুন্ড্রুর অন্তর্ভুক্ত ছিল, অথবা পুন্ড্রু না থাকলে অপশনে থাকবে বরেন্দ্র। ঠিক আছে, বরেন্দ্র আর পুন্ড্রু এই দুইটা অপশন একসাথে থাকবে না। যদি প্রশ্নকারী মানে সুস্থ মস্তিষ্কে প্রশ্ন করেন তাহলে এই দুইটা প্রশ্ন একসঙ্গে দিবেন না, আর যদি দেনও তাহলে পুন্ড্রুকেই আপনাদের অ্যান্সার করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ধরেন যে বলল বগুড়া প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অপশনে পুন্ড্রু এবং বরেন্দ্র দুইটাই আছে, এটা হওয়ার কথা না, তারপরেও আছে, তাহলে আমরা সঠিক অ্যান্সার কোনটা ধরবো? অবশ্যই সঠিক অ্যান্সার আমরা পুন্ড্রুকে ধরবো, কারণ পুন্ড্রু বৃহৎ এবং প্রাচীন। আশা করি এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এরপরে দেখেন পুন্ড্রুর পরে আছে গৌড়। গৌড় এই জায়গাটা বাংলাদেশের বর্তমান যে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের একটাই জেলা প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল, সেটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, এই ছাড়া ভারতের এইখানে মালদা এবং মুর্শিদাবাদ এই অঞ্চলটা নিয়ে গৌড় জনপদ অবস্থিত ছিল। তাহলে প্রাচীনকালে আপনাকে প্রশ্ন করবে প্রাচীনকালে নিচের কোন জনপদটি গৌড় এর অন্তর্ভুক্ত ছিল, তাহলে অপশন চাঁপাইনবাবগঞ্জ থাকবে, বগুড়া থাকবে, সিলেট থাকবে, নোয়াখালী থাকবে। তাহলে অ্যান্সার কি করব আমরা? অ্যান্সার অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ, এটা করব। এছাড়া এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে এইভাবে আসে যে প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র জেলা কোনটি? প্রশ্নটা বোঝেন, একটা হচ্ছে সোজাসুজি প্রশ্ন, নিজের কোন জনপদটি গৌড়ের অন্তর্ভুক্ত ছিল, তাহলে চাপাই। আর প্রশ্ন যদি একটু ঘুরিয়ে করে যে প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের একমাত্র কোন জেলাটি
গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রশ্ন আসলে একই, একটা একটু ছোট করে বলছে, একটা একটু বড় করে বলছে, এবং উত্তরও একই, চাঁপাই নবাবগঞ্জ। এছাড়া চাঁপাই নবাবগঞ্জ ছাড়াও আর কোন অঞ্চল গৌড় এর অন্তর্ভুক্ত ছিল? ভারতের মালদহ বা মালদা এবং মুর্শিদাবাদ। এই জায়গাটা আছে মালদা, আর এই জায়গাটাতে আছে হচ্ছে মুর্শিদাবাদ। আপনারা যারা গোপাল ভাঁড় কার্টুন দেখেছেন তারা জানেন যে মুর্শিদাবাদের নবাব একটু পর পর, কিছুদিন পর পর কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলার চেষ্টা করে, তাই না, নানা ধরনের বায়না ধরে। ওই যে মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলার যে মুর্শিদাবাদ, সেটা আসলে গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমাদের কোনটা গেল? তিনটা চলে গেল, পুন্ড্র, গৌড়, বরেন্দ্র। এরপর আমরা দেখব বাংলার সবচেয়ে বৃহৎ আয়তনের সবচেয়ে বড় জনপদ, সেটার নাম হচ্ছে বঙ্গ। আমরা একটু খেয়াল করি, এই যে আমার লাল যে দাগ দিলাম আমি, এই দাগের মধ্যে যে অঞ্চলটা অবস্থিত, এটা প্রাচীনকালে কি নাম ছিল? এর বঙ্গ নাম ছিল। মূলত এই বঙ্গ নাম থেকেই বাংলা এই নামের উৎপত্তি। বঙ্গ যোগ আল, বাঙ্গাল নামের উৎপত্তিটা আপনাকে একটু দেখাই। বঙ্গ যোগ আল, হ্যাঁ, এই আল মানে হচ্ছে আইল। জমিতে পানি ধরে রাখার জন্য জমির যে সীমানা, তাকে কিন্তু গ্রামে কি বলা হয়? আইল বলা হয়। এই আইল শব্দ থেকে আল, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন হয়ে আল, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে বঙ্গ। বঙ্গ যোগ আল সমান সমান বাঙ্গাল, এখান থেকেই বাংলা এই নামের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত প্রাচীনকালে কোন কোন অঞ্চল ছিল আমরা একটু দেখি। ময়মনসিংহ, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা। বিশাল একটা অঞ্চল, তাই না? এইখানে আছে ময়মনসিংহ। শুধু এই কয়টা জেলায় কি আছে একটু খেয়াল করেন তো? ময়মনসিংহ, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া এবং খুলনা। শুধুমাত্র এই 4টা বা 5টা জেলায় কি এই ম্যাপের এই জায়গাটাতে আছে? না, এর বাইরেও এখানে শেরপুর, নেত্রকোনা, জামালপুর, তারপরে হচ্ছে রাজবাড়ী, শরীয়তপুর, তারপরে হচ্ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, আরো অনেক, সাতক্ষীরা, হ্যাঁ, বাগেরহাট, অনেকগুলো জেলা আছে। কিন্তু পরীক্ষায় এই সবগুলো জেলায় আসে না, জাস্ট এই কয়েকটা জেলায় আসে যে প্রাচীনকালে ময়মনসিংহ কোন অঞ্চলে ছিল, অথবা নিচের কোন জনপদ, কোন অঞ্চলটি প্রাচীনকালে বঙ্গ এর অন্তর্ভুক্ত ছিল। এই কয়েকটা জায়গার নাম মনে রাখলেই চলবে। এবারও একই কাজ, আপনাকে ম্যাপে এই জায়গাটা দেখতে হবে যে ম্যাপে বর্তমানে এই জায়গাটাতে বাংলাদেশের কোন কোন জেলা অবস্থিত। সব জেলায় আসবে না, জাস্ট এই 5টা জেলার নাম, 5টা জেলার নাম মনে রাখবেন, তাহলেই হবে। বঙ্গ এই জনপদ থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রাচীনকালে জনপদগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি, আয়তনে সবচেয়ে বড় কোনটি? দেখেন অন্যান্য জনপদের চেয়ে এর আয়তন কিন্তু, এমনকি এই যে নিচে যে চন্দ্রদ্বীপ দেখছেন, এই চন্দ্রদ্বীপও কিন্তু একসময় বঙ্গেরই অন্তর্ভুক্ত ছিল। এবার আসি চন্দ্রদ্বীপের কথা একই সাথে সেরে নিই। চন্দ্রদ্বীপের এই জায়গাটা বর্তমান বরিশাল জেলা। বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলটা প্রাচীনকালে চন্দ্রদ্বীপ এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। এখানে বঙ্গ হচ্ছে এই 2টা জনপদের মধ্যে, একটু খেয়াল করেন, এই পুন্ড্র এবং বরেন্দ্র এই 2টা জনপদের মধ্যে যেমন পুন্ড্র প্রাচীন ছিল আর লেটেস্ট ভার্সন ছিল বরেন্দ্র, ঠিক একইভাবে বঙ্গ এবং চন্দ্রদ্বীপ এই 2টা মিলেই একসময় বঙ্গ ছিল। বঙ্গের অনেক পরে আরেকটা জনপদের জন্ম হয়েছে এখানে, বঙ্গের অঞ্চলকে দখল করে বঙ্গের অঞ্চলের মধ্যেই, সেটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল, পটুয়াখালী এই অঞ্চল নিয়ে অবস্থিত ছিল। এবার যখন চন্দ্রদ্বীপের জন্ম হয়নি তখন পুরোটাই বঙ্গ ছিল। এই চন্দ্রদ্বীপের জন্মের আগে এবং পরে যখন আপনি বিচার করেন, সবচেয়ে বড় জনপদ হচ্ছে বঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত হবে? বঙ্গের অন্তর্ভুক্ত হবে। এটা অনেক বেশি আসে। কোনটা সবচেয়ে বেশি আসে সেটাও আমি আপনাকে বলে দিব। তাহলে বঙ্গ গেল আমাদের। এই বঙ্গের মাঝখানে এই যে পেটে আরেকটা জনপদ আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সমতট। কি নাম? সমতট। সমতটের মধ্যে আছে কুমিল্লা, নোয়াখালী, এই 2টা জেলা পড়লেই এনাফ। সমতট, এইখানে ব্রাহ্মণবাড়িয়া আছে, বর্তমান বাংলাদেশের যে জেলা সীমানা, এখানে ব্রাহ্মণবাড়িয়া আছে, কুমিল্লা আছে, নোয়াখালী আছে। তো এই সবগুলো পড়তে হবে না, জাস্ট 2টা জেলার নাম আমরা যদি মনে রাখি, একটা হচ্ছে কুমিল্লা আর একটা হচ্ছে
নোয়াখালী, এই দুইটি জনপদ প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই দুটি অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত ছিল। আমি আলাদাভাবে বলার চেষ্টা করছি এর প্রাসঙ্গিক আরও যে প্রশ্নগুলো। দেখেন, সমতটের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা এবং নোয়াখালী। আমরা যদি প্রাচীন বাংলার ইতিহাসে যারা জানেন যে ময়নামতি বলে একটা বৌদ্ধ বিহার আছে বাংলাদেশে, তাই না? ময়নামতি, এই ময়নামতি আপনাকে প্রথম সহজ সরল যদি প্রশ্ন করে তাহলে জিজ্ঞেস করবে কুমিল্লা বা নোয়াখালী প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর সমতট। অথবা নিচের কোন জেলায় কোন অঞ্চলে সমতট অবস্থিত ছিল? তাহলে অপশন থাকবে কুমিল্লা, অপশন থাকবে বরিশাল, অপশন থাকবে ঢাকা, অপশন থাকবে মনে করেন রাজশাহী বা বগুড়া, এরকম করে তিনটা অন্য জেলার বা অন্য স্থানের নাম থাকবে। তাহলে আমরা অ্যান্সার করব কুমিল্লা। এইবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করে যে ময়নামতি বৌদ্ধবিহার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। ময়নামতি কোথায়? ময়নামতি কুমিল্লাতে। কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতটের। বুঝতে পেরেছেন? প্রশ্ন কিন্তু প্রশ্নকারী আপনাকে হ্যারাস করার জন্য, আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে খাটিয়ে নেওয়ার জন্য প্রশ্ন ঘুরিয়ে করবে। ঠিক আছে? ঠিক একইভাবে আমি যদি আবার এইখানে একটু ফিরে আসি, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহারগুলোর মধ্যে একটা, যেটা নওগাঁয় অবস্থিত। এবার আপনাকে যদি বলে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে কি বলবেন? পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর অন্তর্ভুক্ত ছিল এবং নওগাঁ, বগুড়া এই অঞ্চলটা একসময়ে পুন্ড্র এবং বরেন্দ্র এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। বরেন্দ্র এই জনপদ সৃষ্টি করেছিল পাল শাসকগণ। ঠিক আছে? বরেন্দ্র থেকে আবার কিছু প্রাসঙ্গিক কথা বলে ফেলি। বরেন্দ্র এই যে বরেন্দ্র, এই বরেন্দ্র অঞ্চলের জন্মদাতা, স্রষ্টা, হ্যাঁ, নির্মাতা ছিল কারা? পাল শাসকগণ। ধর্মপাল, গোপাল, নাম শুনেছেন নিশ্চয়ই, দেবপাল। তো পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। তাহলে এবার যদি আপনাকে প্রশ্ন করে যে পালদের পিতৃভূমি ছিল কোথায়, বলা হয় প্রশ্নে পালদের পিতৃভূমি ছিল এই বরেন্দ্র অঞ্চল। আপনাকে জিজ্ঞেস করলো পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অ্যান্সার হবে বরেন্দ্র। বরেন্দ্র না থাকলে পুন্ড্রু। ঠিক আছে? যদি বরেন্দ্র আর পুন্ড্রু দুইটাই থাকে এক্ষেত্রে আপনি বরেন্দ্রই অ্যান্সার করবেন। ঠিক আছে? এবার যদি আপনাকে জিজ্ঞেস করে যে মহাস্থানগড় বাংলাদেশের আরো একটা পুরাকীর্তি, তাই না? মহাস্থানগড় এইটা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত, আর বগুড়া প্রাচীনকালে পুন্ড্রু এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। পুন্ড্রু যদি অপশনে না থাকে তাহলে আবার বরেন্দ্র হবে, তবে এটা অবশ্যই পুন্ড্রুই অপশন থাকবে। ঠিক আছে? তাহলে মহাস্থানগড় প্রাচীন বাংলার আরো কিছু তথ্য দিই। প্রাচীন বাংলায় মহাস্থানগড় বা পুন্ড্রু নগরী ছিল মৌর্যদের বাংলার রাজধানী। মৌর্যরা একই সাথে দিল্লি এবং বাংলা এই বিশাল ভারতবর্ষে শাসন করত। তাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রাজধানী ছিল। তার মধ্যে বাংলা অঞ্চলে মৌর্যদের রাজধানী ছিল এই পুন্ড্রু নগর, যেটা বর্তমানে মহাস্থানগড়। নিশ্চয়ই পুরাকীর্তির সঙ্গে একটু মিলিয়েও পড়বেন যে কোন পুরাকীর্তিগুলো প্রাচীনকালে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এবার আপনাদের জন্য একটা প্রশ্ন, আমি একটু কমেন্টের দিকে দেখতে চাই। যদি আমি জিজ্ঞেস করি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, বাগেরহাট না, আমি শুধু বললাম ৬০ গম্বুজ মসজিদ, এইটা প্রাচীনকালে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বলেন তো? কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যারা ক্লাসটি দেখছেন, অনেকেই আছেন এই ক্লাসে, তারা একটু আমাকে বলেন যে ৬০ গম্বুজ মসজিদ, আমি সংক্ষেপে লিখলাম ৬০ গম্বুজ মসজিদ প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটা কি গৌড়ের মধ্যে ছিল, সেটা কি বঙ্গের মধ্যে ছিল, সেটা কি চন্দ্রদ্বীপ ছিল, নাকি সমতট ছিল? একটু দেখি। বঙ্গ। আমাকে সর্বপ্রথম এই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন মামুন খান অনন্য। বঙ্গ। হৃদয় বলেছেন বঙ্গ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে এইভাবে আপনাকে
একটার সঙ্গে আরেকটা রিলেটেড কানেক্টেড করে পড়তে হবে। দেখেন তো, ছন্দ যদি মিলিয়ে পড়েন তাহলে এটাকে আপনি পারতেন না, আপনাকে ম্যাপ দেখে বুঝে পড়তে হবে। তাহলে বাগেরহাট এই অঞ্চলে ছিল না, প্রাচীনকালে বাগেরহাট এই অঞ্চলে ছিল, বা বর্তমানেও বাগেরহাট এই অঞ্চলে, এবং এইটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ। যেহেতু আমি সংক্ষেপে ক্লাস শেষ করব তাই আর দীর্ঘায়িত করছি না ওইদিকে। আমরা এবার পরবর্তী জনপদ হরিকেলে যাব। হরিকেল এই জনপদটা বাংলাদেশের পূর্ব অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে, এটা মনে রাখা সবচেয়ে সহজ। বাংলাদেশের পূর্ব অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে সেই অঞ্চল পুরোটা নিয়ে হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল। দেখেন হরিকেলের এইখানে একটু আপনার বুঝতে সমস্যা হতে পারে, আপনার মনে হতে পারে যে হরিকেল দুইটা। আসলে এইখানে একবার লেখা আছে হরিকেল, আবার এইখানে একবার লেখা আছে হরিকেল। মাঝখানেরটা কি হইল? আসলে মাঝখানের এইটাও হরিকেল, কিন্তু ওইটা যেহেতু বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত নয় সেজন্য আমরা ম্যাপ ওইভাবে রাখি না। তাহলে একেবারে হরিকেল বলতে অ্যাকচুয়ালি এই লাল দাগের মধ্যে যেই জায়গাটা দেখছেন সেটাকে বলা হয় হরিকেল। এবার আপনি একটু চিন্তা করেন তো, বাংলাদেশের পাহাড় কোন কোন অঞ্চল নিয়ে অবস্থিত? বাংলাদেশে দুই ধরনের পাহাড় আছে। বাংলাদেশে এই যে উত্তর দিকে উপরের দিকে সিলেটের দিকে যে পাহাড়গুলো আছে সেগুলো একটু উচ্চতা কম উচ্চতা বিশিষ্ট পাহাড়, কিন্তু নিচের দিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই দিকে যে পাহাড়গুলো আছে সেগুলো উঁচু বেশি। এখন পাহাড় উঁচু হোক বা নিচু হোক, পাহাড়ি অঞ্চল বাংলাদেশের যে এলাকা নিয়ে অবস্থিত সেই এলাকাটা প্রাচীনকালে হরিকেলের অন্তর্ভুক্ত ছিল। এটা মনে থাকবে? এটা যদি মনে থাকে তাহলে হরিকেল কোনোদিন ভুল করবেন না। এবার আমরা দেখি পাহাড়ি অঞ্চল বাংলাদেশের কোন কোনগুলো। বর্তমান বাংলাদেশের এখানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই জায়গাগুলো, তাই না? এখানে মূলত এই তিনটা জেলার নাম মনে রাখলেই চলে। উপরের দিকে সিলেট, সুনামগঞ্জ আর মৌলভীবাজার, নিচে এসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। দুইটা কথা আমি একটু অন্য পেজে লিখি। আমরা হরিকেল দেখছি, তাই না? হরিকেলের অন্তর্গত উপরে আমি দুইভাবে ভাগ করে লিখলাম। উপরে মানে কোথায়? উপরে মানে এই জায়গাটা। উপরে কোন কোন জেলা আছে আমাদের? উপরে আছে হচ্ছে সিলেট, আরেকটা আছে মৌলভীবাজার, আরেকটা আমরা ধরলাম সুনামগঞ্জ আছে ওইখানে, হ্যাঁ, সুনামগঞ্জ। এবার নিচে কি কি ছিল? নিচে আমরা দুইটা জায়গার নাম পড়বো। একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা বলবো পার্বত্য চট্টগ্রাম। এবার এই পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটা জেলাকে বোঝায়। একটু ভালো করে বুঝেন, এই বাংলার জনপদ আপনার আর কোনোদিন মুখস্থ করতে হবে না, ক্লাসটা একটু ভালো করে বুঝেন। বাংলার যে হরিকেল জনপদ সেটা উপরে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই তিনটা জেলার নাম মনে রাখলেই হবে যে এইগুলো ছিল হরিকেলের অন্তর্ভুক্ত। আর নিচের অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল সেটাকে আমরা বলবো চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামে বললাম তিনটা জেলা আছে, একটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে বি। মনে রাখবেন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটা জেলাকে বোঝায়, একটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে বি। কে মানে হচ্ছে খাগড়াছড়ি, আর মানে হচ্ছে রাঙামাটি, আর বি মানে হচ্ছে বান্দরবান। আমি লিখলাম না, এটা খাতায় লিখে নিন। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রাম সাথে কক্সবাজার এই পুরো অঞ্চলটা মিলে তাহলে আমাদের হরিকেল জনপদ প্রাচীনকালের। এইবার পুরো বিষয়টাকে আমরা একটু সামারি করে আজকের ক্লাস শেষ করব। যাদের মাথায় এখনো ঢুকেনি যে কোন অঞ্চলটা কিভাবে মনে রাখবো তাদের জন্য খুবই মনোযোগ দিন। আগামী 2টা মিনিট খুব মনোযোগ দিন। দেখেন, আমি ক্লাসের শুরুতে আপনাকে বলেছি যে বাংলাদেশ আর বঙ্গ এক জিনিস নয়। বাংলাদেশ বলতে আজকের বাংলাদেশকে আমরা বুঝি, কিন্তু বঙ্গ বলতে এই বাংলাদেশের সঙ্গে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, কামরূপ এই পুরো অঞ্চলটাকে বোঝানো হয়। এই অঞ্চলগুলো একসময় ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল এবং এগুলোকে রাষ্ট্র না বলে বলা হতো জনপদ।
এই জনপদের সংখ্যা পুরো বঙ্গ মিলে, পুরো বাংলা মিলে 16টির মতো নাম পাওয়া যায়। তার মধ্যে বর্তমানে বাংলাদেশের মধ্যে 7টি জনপদ অবস্থিত বা পাওয়া যায়। এই সমগ্র বাংলার এই অঞ্চলকে একত্রিত প্রথমে করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এটা ছিল 1352 সালে। তিনি পুরো এই দেশের জনপদগুলোকে একত্রিত করে এর নাম দেন বাঙ্গালা বা মুলকি বাঙ্গালা, এবং নিজে নাম ধারণ করেন শাহ-ই বাঙ্গালা, মানে বাংলাদেশ, এবং তিনি তার শাসক। এইবার বাংলাদেশের মধ্যে যে জনপদগুলো আছে, আমরা রাঢ় পড়ছি না, রাঢ় এই অঞ্চলে ছিল এটা আমরা কিন্তু পড়ছি না, আমরা শুধু বাংলাদেশের মধ্যে যে জনপদগুলো ছিল সেটা পড়ছি। এইটা মনে রাখবো কিভাবে? আমরা এই পূর্ব বা একটা ম্যাপ যখন নেবেন তখন ম্যাপের উপরে অবশ্যই উত্তর হয়, নিচেরটা হয় দক্ষিণ। এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে এই পাশেরটা হচ্ছে পূর্ব আর এই পাশটা হবে পশ্চিম। এটা মনে রাখবেন, ম্যাপের একটা বেসিক নিয়ম হচ্ছে এইটা। এবার দেখেন আমরা পূর্ব দিক থেকে শুরু করব। পূর্ব দিকে প্রথমেই আমরা একটা দাগ টেনে নেব ম্যাপের। এই পূর্ব দিকের এই অঞ্চলটা হচ্ছে হরিকেল। হরিকেল বলতে তাহলে কোন অঞ্চলকে বুঝবো? বাংলাদেশের প্রথম পূর্ব দিকের যে অঞ্চলটা, যে অঞ্চলে পাহাড় আছে, সেটা হরিকেল। এখন এই পাহাড় বিশিষ্ট যতগুলো জেলা আছে আপনি চাইলে সব মুখস্থ করতে পারেন, অথবা আমি যে 3-4টা লিখে দিলাম, এখানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, আর এদিকে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলতে বুঝলাম KRB, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। এই চলে গেল আমাদের হরিকেল। এই হরিকেলের পরে ঠিক তার পেটের মধ্যে আরেকটা জনপদ আছে যার নাম হচ্ছে সমতট। সমতট বলতে আমরা জাস্ট 2টা জেলার নাম মনে রাখবো, একটা হচ্ছে নোয়াখালী আর একটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা ও নোয়াখালী এই 2টা জনপদ প্রাচীনকালে সমতটের অন্তর্ভুক্ত ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে তারপরে এই জায়গাটা হচ্ছে হরিকেল, তারপরে সমতট, তারপরে বঙ্গ। বঙ্গ বলতে যে জনপদটা ছিল সেটা হচ্ছে আয়তনের সবচেয়ে বড় জনপদ। আর বঙ্গের পেটের নিচে আরেকটা জনপদ একসময় গড়ে উঠেছিল যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বর্তমানে বাংলাদেশের যে বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলো আছে সেটা চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। এবার আমরা উপরে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আমরা 3টা প্রাচীন জনপদ পাবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে পুন্ড্র, তারপরে হচ্ছে বরেন্দ্র, আর একটা হচ্ছে গৌড়। পুন্ড্র এটা বললাম বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। পুন্ড্রুর অনেক পরে ওই একই অঞ্চলে গড়ে উঠেছিল বরেন্দ্র জনপদ। আর বর্তমান বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ এবং মালদা, এই অঞ্চল, এই 3টা অঞ্চল নিয়ে প্রাচীনকালে যে জনপদটা ছিল সেইটার নাম হচ্ছে গৌড়। ঠিক আছে, এই কয়েকটা তথ্য আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ চাকরির পরীক্ষায় গিয়ে নাচতে নাচতে এটার অ্যান্সার করবেন। তবে এই নাচতে নাচতে অ্যান্সার করার আগে এই ক্লাসটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে। এখানে প্রাসঙ্গিক আরও কিছু তথ্য আপনাকে জেনে রাখতে হবে, যেটা আমি একটু আগেও বলেছি, যে প্রাচীন বাংলার যে স্থাপত্য ছিল, যেমন মহাস্থানগড়, যেমন পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেমন ময়নামতি বৌদ্ধ বিহার, এই বিহারগুলো প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটাও একটু এক্সট্রা তথ্য হিসেবে আপনাকে মনে রাখতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কেউ যদি পরে জয়েন করে থাকেন, এই ক্লাসটা শেষ হওয়ার পরে একবার দেখবেন। একবার না দেখে যদি দেখে আপনার আয়ত্ত না হয় তাহলে 2বার দেখবেন। আপনার এই টপিকে বই খোলার, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এই ক্লাসটা 2বার দেখেন আর সাথে এই ম্যাপটাতে ভালো করে চোখ বুলান। এই ম্যাপের পাশাপাশি আপনি আরও একটা ম্যাপ নেবেন যেখানে বাংলাদেশের 64টা জেলার নাম আছে। আর আরও একটা তথ্য আপনাকে আগেই বলেছি যে 64টা জেলার নাম মুখস্থ করার প্রয়োজন নেই। আমার এই পাশে এই টেবিলে যে জেলার নামগুলো দেখছেন, জাস্ট এই জেলাগুলো একটু ম্যাপের সঙ্গে মিলিয়ে পড়লেই ইনশাল্লাহ আপনি চাকরির পরীক্ষায় আর কোনোভাবেই ভুল করবেন না। তাহলে অনেক কথা হলো, আজকের মতো এই পর্যন্তই। কথা হবে আবারও আগামী দিন আরও একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।